আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে, মান যাচাইয়ের পর 4-5 দিনের মধ্যে সারা দেশে বিতরণ। করোনার টিকা দিতে সুরক্ষা সফটওয়্যারের নিবন্ধন, ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দিয়ে 27 জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততা, বন্দর নগরীতে যোগ্য প্রার্থী নির্বাচনের আশা। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয়ের পথে বাংলাদেশ, 4 ব্যাটসম্যানের 50-র পর টাইগারদের দুরন্ত বোলিং। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় এসেছে। মোট 3 কোটি ডোজের মধ্যে এই চালানে এসেছে 50 লাখ ডোজ। সিরাম ইনস্টিটিউটের এদেশীয় এজেন্ট বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে টিকাগুলো তাদের সংরক্ষণাগারে নিয়ে যায়। প্রয়োজনীয় পরীক্ষা এবং অনুমোদনের পর তারা সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে টিকা পৌঁছে দেবে। জানুতুল বাকিয়া কেকার রিপোর্ট। করোনার টিকা পরিবহনকারী এয়ার ইন্ডিয়ার 1254/25 বিমানটি সকাল 11:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি টিকা বুঝে নেন। পরে তিনি টঙ্গীতে তাদের ওয়্যার হাউসে টিকার পরিবহন ও সংরক্ষণ নিয়ে কথা বলেন। এই কনসাইনমেন্টটাকে আমরা নিয়ে যাব টঙ্গীতে আমাদের কোল্ড চেইন মেনটেন করা নতুন ওয়্যার হাউসে, সেখানে এটাকে সংরক্ষণ করা হবে। এখান থেকে যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা 64টা ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। সরকার 6 জানুয়ারি সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা কেনার জন্য চুক্তি করে। এর প্রথম চালান দেশে আসার পর টিকার মান পরীক্ষায় সরকারের ওষুধ প্রশাসনের অধীনে সরকারের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি NCL এর ভ্যাকসিন শাখায় পাঠানো হবে। সেখান থেকে ছাড় পেতে কমপক্ষে 2 দিন লাগবে। ছাড় পেলে সরকারের নির্দেশনা মতো 4 থেকে 5 দিনের মধ্যে সারা দেশে বিতরণ করবে বেক্সিমকো। পুনে মুম্বাই হয়ে ঢাকা পর্যন্ত সঠিক তাপমাত্রায় টিকা পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই পর্যন্ত যা পেয়েছি সঠিক পেয়েছি। কি কি পেয়েছিলেন সেটা বলুন। শুধু টেম্পারেচারটা দেখেছি আমরা। আর ওই ভ্যাকসিনগুলো দেখলাম যে ব্যাচ দেখলাম, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট দেখলাম। এখন আমরা স্টোরে যাবো, স্টোরে গিয়ে দেখবো, ওইটা দিয়ে একটা খুলবো, ওগুলো দেখবো বাকি ভিতরে ওই ডিভাইস আছে কিনা, যে কোলসে 2 to 8 ডিগ্রি রাখার যে ডিভাইসটা, টেম্পারেচারটা মনিটরিং ডিভাইসটা, ওটা দেখবো। ওষুধ প্রশাসন অধিদপ্তর 4 জানুয়ারি বেক্সিমকোকে এই টিকা আমদানির অনুমতি দেয়। আর টিকা প্রয়োগের অনুমতি দিয়েছিল 7 জানুয়ারি। জানুতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনার টিকা নিতে আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে তথ্য দিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আগামী 27 জানুয়ারি থেকে সুরক্ষা সফটওয়্যারে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তবে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে ফ্রন্ট লাইনারদের। নিবন্ধনের বাইরে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। গর্ভবতী, শিশু ও জটিল রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসারতদের ভ্যাকসিন নেওয়া থেকে বিরত রাখা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। উন্নত দেশগুলোতে এরই মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও অল্প সময়ের মধ্যেই টিকা পেয়ে পর্যায়ক্রমে তা প্রদান করার কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিনের সুষম প্রয়োগ নিশ্চিত করতে সুরক্ষা নামে সফটওয়্যার নির্মাণ করেছে।
ভ্যাকসিন নিতে www.surokha অর্থাৎ সুরক্ষা.gov.bd গিয়ে নিবন্ধন করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করেই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হবে। নিবন্ধনের বাইরে কাউকে টিকা দেওয়া হবে না। সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ভ্যাকসিন কার্ড ডাউনলোডের ব্যবস্থা এখানে থাকছে। ভ্যাকসিন গ্রহণ ও ভ্যাকসিন প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা যাবে। ভ্যাকসিনের 2টি ডোজ সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা সিস্টেম হতে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের সার্টিফিকেট পাওয়া যাবে। SMS এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিকে ভ্যাকসিন প্রদানের তারিখ ও তথ্য প্রদান করা যাবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করা যাবে। যে কেন্দ্র থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন সেই কেন্দ্র থেকেই দ্বিতীয়টি নিতে হবে। এক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করাও যাবে না। এখন পর্যন্ত যেই টিকাটা আমরা এনেছি সেখানে খুব মেজর কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু সেখানে শুধু বলা আছে গর্ভবতী নারী এবং শিশুদের উপরে 18 বছরের নিচে এই টিকার পর্যাপ্ত তথ্য নেই, সেই জন্য আমরা এই মুহূর্তে দিচ্ছি না। কারো যদি ডায়াবেটিস থাকে একদম আনকন্ট্রোলড অথবা এমন সিভিয়ারলি অসুস্থ যিনি হসপিটালে বেড রিটেন, সেরকম ক্ষেত্রে যারা এখন অ্যাকিউট ভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলছি যে টিকাটা দেওয়া যাবে না। আরেকটা বিষয় একটু পরিষ্কার করা দরকার, কেউ যদি এখন কোভিড আক্রান্ত থাকেন তাকেও দেওয়া যাবে না। 27 জানুয়ারি বিকেলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। রোববার গত 8 মাসের মধ্যে সবচেয়ে কম নতুন রোগী শনাক্তের পর সোমবার তা বেড়ে যাবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 602 জন। এই সময় শনাক্তের হার 4.06%। 24 ঘন্টায় করোনায় 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 8041 জনের। মৃত্যুর হার 1.51%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 566 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,76,979 জন। সুস্থতার হার 89.59%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,810টি এবং পরীক্ষা হয়েছে 14,829 জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,32,401 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 14.91%। ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের 2 জন মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুর 2টা থেকে ঢাকা বরিশাল সহ দেশের সকল দূরপাল্লার রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন নৌযান শ্রমিকরা। ঢাকার সদরঘাটে আছেন লুৎফুর রহমান সোহাগ। আমরা টেলিফোনে সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। সোহাগ, নৌ ধর্মঘটের সর্বশেষ কি অবস্থা? তাসফিন, 2020 সালের একটি নৌ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে 2 জন শ্রমিকের জামিন বাতিলের পর থেকে কিন্তু এখানে নৌ ধর্মঘট চলছে, লঞ্চের ধর্মঘট চলছে এবং ঢাকা থেকে সারা দেশের যে লঞ্চ চলাচল সবকিছু বন্ধ রয়েছে। তো এখনো সেই পরিস্থিতি চলছে। আমরা এই লঞ্চ টার্মিনালে দেখলাম যে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছিলেন। তারা আসলে জানতেন না যে এখানে একটি ধর্মঘট চলছে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গন্তব্যে থেকে এসেছেন। সেই কারণে অনেকেই ফেরত যাচ্ছেন, আবার অনেকে অপেক্ষা করছেন যে হয়তো কখনো লঞ্চ ছাড়তে পারেন সেই আশা। এবং আমরা অনেকে দেখেছি এই টার্মিনালে অনেকে রাত যাপন করার জন্য মেঝেতে শুয়ে আছেন, এরকম আমরা অনেকে দেখেছি। তো এই যে গত 6 ঘন্টা ধরে একটি অনিশ্চিত পরিবেশ, এরপরেও কিন্তু এখানে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিক সমিতি এবং লঞ্চ শ্রমিক যারা আছেন তাদের মধ্যে কোনো ধরনের কিন্তু কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি যে এই লঞ্চ চলাচল কোনোভাবে স্বাভাবিক করা যায় কিনা। আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষের সাথে তারা আলোচনায় বসেন নেই এবং কবে নাগাদ এই লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হবে সেই বিষয়ে তারা কোনো কথা বলতে পারেননি কোনো পক্ষের সাথে। এবং তারা যাত্রীরা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরে যায়, টার্মিনাল ছেড়ে দেয়, সেই জন্য তারা তাদেরকে অনুরোধ করছে। এবং যে যাত্রীরা এই টার্মিনালে রাত্রি যাপন করবেন তাদের নিরাপত্তার জন্য তারা নৌ পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন। আর লঞ্চ মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে শ্রমিকরা তাদেরকে না জানিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে তারা তাদের ক্ষুব্ধ এবং তারা তাদের যাত্রীদের পক্ষ থেকে তারা হয়রানির সম্মুখীন হচ্ছেন মালিকরা। এবং আগামীকাল সকাল 11টায়
নৌযান মালিক যারা আছেন, এখানকার লঞ্চ মালিক যারা আছেন, তাদের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের পরে তারা তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন। আর লঞ্চ শ্রমিক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে শ্রমিকদের জামিন না হওয়া পর্যন্ত তারা তাদের ধর্মঘট চালিয়ে যাবেন। সোহাগ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের শেষ দিন সংবাদ সম্মেলন করে বিভিন্ন মামলায় গ্রেফতার বিএনপির 50 জনের বেশি এজেন্টের মুক্তি চেয়েছে বিএনপি। সংসদ সদস্য হিসেবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের মতবিনিময় সভা বন্ধ করে দিয়েছেন রিটার্নিং অফিসার। মনির হোসেনের ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট। মধ্যরাতে শেষ হয়ে যাচ্ছে ভোটের প্রচার। শেষ দিনের প্রচারে অভিযোগ দিয়ে সকাল শুরু করেন ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন ঘিরে মিথ্যা মামলা দিয়ে 1000 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে 69 জন নির্বাচনী এজেন্টও রয়েছেন। এই 1000 জন লোক যদি কাজ করতে না পারে তাহলে আমরা তো নির্বাচন করাটা কঠিন। এটা তো প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে। এবং এই মামলাগুলো হয়েছে, আমি বলছি না যে নির্বাচনকালীন এই যে প্রচারের আগে, নির্বাচনকালীন প্রচার যখন আপনারা 8 তারিখ থেকে শুরু করেছেন, 8 তারিখ থেকে আজ অবধি মেইনলি মামলাগুলো হয়েছে আপনার গত 7 দিন যাবত। বিএনপি যখন নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে ব্যস্ত, তখন বাড়ির আশপাশে শেষ মুহূর্তে প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অতীতে এরকম খেলা খেলেছে, এখনো খেলছে, আমার মনে হয় ভবিষ্যতে খেলবে, কারণ ওরা ডুবন্ত তরী, ওরা জনসমর্থনহীন একটা সংগঠনে পরিণত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলছেন, নিরাপরাধ কাউকে আটক করা হলে তাদের মুক্তির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। নির্বাচনী আইনের লঙ্ঘন হওয়ায় মাহবুবুল আলম হানিফের মতবিনিময় সভা বন্ধ করে দেন রিটার্নিং কর্মকর্তা। মাননীয় সংসদ সদস্য সহ তাদের একটা নির্ধারিত একটা আজকে ব্রিফিং ছিল। তাদের সেই ব্রিফিংয়ের বিষয়টি আমি যখন জানতে পারি, আমি কিন্তু তাৎক্ষণিকভাবে, যেহেতু এটা আচরণবিধি পরিপন্থী, আমি তাৎক্ষণিক তাদেরকে অবহিত করি এবং সেই ব্রিফিংটি আমি বন্ধ করে দিয়েছি। এখানেই আমরা প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং তাদের আচরণবিধি এবং আইনের বাইরে কোনো কিছুই এখানে হতে দিবে না, এবং সে ধারাবাহিকতাই কিন্তু এই অনুষ্ঠানটিকে বন্ধ করা হয়েছে। বিএনপি পরাজয় জেনে ভোটের মাঠকে বিতর্কিত করার চেষ্টায় লাভবান হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনও করেছেন। বিশাল বিশাল পৃষ্ঠার নির্বাচনী ইস্তেহারগুলো যদি নগরের শ্রীবৃদ্ধি বলতে একমাত্র বোঝায় শিল্পায়ন কিংবা কলকারখানাকে, সেখানে কিন্তু নগরের যে মানব বান্ধব শহর সেটা কিন্তু হোঁচট খায়। চট্টগ্রাম শহরের মানুষ বলছে, সামান্য পানিতে যে শহর ডুবে যায় সে শহরকে যারা টেনে উঠাতে পারবে তাকেই এবারে 27 তারিখের ভোটে এই শহরের নগরের অভিভাবকের চাবিটা তার হাতেই তুলে দিবে। চট্টগ্রাম থেকে সময় ইসলাম, চ্যানেল আই। 2021 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এই পাঠ্যসূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। 2020 সালের 17 মার্চ থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি শেষ করতে পারেননি শিক্ষার্থীরা। এসব কারণে তাদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 120 রানে হারিয়ে দেশের মাটিতে প্রথমবার ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ব্যাটিং বোলিং মিলিয়ে দারুণ পারফরমেন্স ছিল টাইগারদের। বাংলাদেশে দেয়া 298 রানের টার্গেটে ব্যাট করে 177 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর 50-তে 6 উইকেটে 297 রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ, মিরাজ ও সাইফুদ্দিনের বোলিং তোপে 100 রান ওঠার আগেই 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। পাওয়েল দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন, অল্পের জন্য 50 করতে পারেননি। ব্যক্তিগত 47 রানে তাকে ফিরিয়ে দেন সৌম্য। এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ক্যারিবীয়রা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পা রাখলেন 89 বছরে। আজ তার 88তম জন্মদিন। অর্থনীতি, দর্শন, উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বের জন্মদিনে শাইখ সিরাজের রিপোর্ট। এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে জীবনের পথ চলা শুরু।
ব্রিটিশ, পাকিস্তান আর বাংলাদেশ এই 3 আমল ছুঁয়ে শিক্ষা, সংস্কৃতি, জীবনবোধ আর মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলোকে চিনতে গিয়ে হেঁটেছেন বহু পথ। শিক্ষার জন্যে মাতৃভূমির সীমা পেরিয়ে ছুঁয়েছেন হার্ভার্ড ও অক্সফোর্ডের উচ্চতর গণ্ডির কূটনৈতিক হিসেবে বিদেশে কর্মরত থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য অসামান্য অবদান রাখা আবুল মাল আব্দুল মুহিত বহু মানুষেরই আদর্শ আর গর্বের ঠিকানা। আমার মাসের পয়সা যেটা পেতাম বাবার থেকে সেটা শেষ হয়ে যেত 15 সপ্তাহে, তারপর থেকে ধার কর্জার উপরে চলত এবং ধার একজন ল্যান্ডার হলো গিয়া মুহিত। মুক্তিযুদ্ধের সেই সময়টা তো তিনি দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, দেশের বাইরে থেকেও তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে এবং এর সমর্থন আদায়ের জন্য তিনি কিন্তু চমৎকার আয়োজন করেছেন, চেষ্টা করেছেন, সচেষ্ট ছিলেন। টানা 10 বছরে দেশের অর্থনীতিকে তিনি পৌঁছে দেন কাঙ্ক্ষিত উচ্চতায়। উন্নত দেশের স্বপ্ন রচনায় তিনি এক অন্যতম কর্মবীর। দেশের মানুষকে বড় করে দেখার দর্শনটি রপ্ত করেন বাল্যবেলায়। সেই নীতিতে অটল থেকেই আজও বিশ্বাস করেন বহুদূর যাবে বাংলাদেশ। এক একটা দেশের জানতে হয় যে কোথায় তার শক্তি। আমাদের দেশের শক্তিটা হলো এইখানে, ভ্যালু এডিশন। অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, আমাদের শ্রমিক, আমাদের কৃষক অত্যন্ত বুদ্ধিমান। একবার তাকে বুঝিয়ে দিলে লেখাপড়া কিছুই জানে না, কিন্তু সে মুখস্থ হয়ে যায় তার, সে তখন তারপরে উপদেশ দিতে পারবে যে স্যার এটা লাগাইতেছেন, এটা ঠিক সময় না, আরও 2 মাস দেরি করেন বা 15 দিন পরে লাগান, এটা করেন, ওটা করেন, একটু অপেক্ষা করেন বৃষ্টির জন্যে, একটু দেরি হলেও তবু অপেক্ষা করেন। দিস ইজ হিজ ইন্টেলিজেন্স হয়ে গেছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। চীনের সিনোভ্যাকের আরও 65 লাখ ডোজ করোনার টিকা তুরস্কে পৌঁছেছে। ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে মিশর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদিনে 24,000-এরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় ফ্রান্সকে আবারও দেশজুড়ে লকডাউনে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি বিশেষজ্ঞরা। 2 মাস পর নিউজিল্যান্ডে আবারও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ করোনা পজিটিভ। করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত 9,97 লাখেরও বেশি, মোট মৃত্যু 21,38,000 ছাড়িয়েছে, আর সুস্থ হয়েছেন 7,17 লাখেরও বেশি মানুষ। নেদারল্যান্ডসে আমস্টারডামে লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে 50 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। শহরে লুটপাটও ঘটেছে। এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফা ডক্টরস বিরতি। আর ফিরে এসে যা থাকছে বিরতির পর আমন্ত্রণ সবাইকে। 2025 সালের মধ্যে জাহাজ রপ্তানি আয় বছরে $4 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়ে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বাংলাদেশ ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া কেউ ট্যুর পরিচালনা করতে পারবে না। সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, পর্যটকদের স্বার্থ সংরক্ষণে আইনটি করা হয়েছে। কেউ অমান্য করলে 6 মাসের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ একটি স্বার্থান্বেষী মহল করোনার টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারত থেকে আসা সেরামের করোনার টিকা কার্যকরী বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের হাত থেকে জনগণকে সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে সরকার। এই দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকলেও জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচারে লিপ্ত। টিকা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। এই টিকার উপর পুরো পৃথিবী আস্থা স্থাপন করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তিনি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন এই টিকার উপর জনগণের আস্থা নেই। তিনি বলেছেন এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেওয়া হোক। আমার সন্দেহ হচ্ছে মানুষ বুড়ো হয়ে গেলে একটা রোগ হয়,
সেই রোগ হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ আবুল তাবুল বলে। এই রোগটা শুধু মানুষের হয় তা নয়, এটি মানব গোত্রীয় অন্যান্য প্রাণী যেমন বানর, হনুমানেরও হয়। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে দুপক্ষই হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে চীনের সেনা সদস্যরা ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে চীনের সেনাবাহিনীর অন্তত 20 এবং ভারতের 4 সেনা আহত হন। সংঘর্ষের পর থেকে খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। গত জুনে লাদাখ সীমান্তে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হন। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 ঘোষণা করা হয়েছে। এবার কবিতায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ গবেষণায় বেগম আক্তার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জক বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আনজিল লিটন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় শাহিদা বেগম, বিজ্ঞান কল্প বিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান মনোনীত হয়েছেন। বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনীত লেখকদের নাম জানান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তিনি জানান, অমর 21 গ্রন্থমালা 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারে জাজ অর্গানিক কৃষি সংবাদ। রাঙ্গামাটির পাহাড়গুলোতে শোভা পাচ্ছে কমলা এবং মালটা সহ বিভিন্ন মৌসুমী ফল। ব্যক্তি উদ্যোগে বাগান গড়ে আর্থসামাজিক উন্নতি করছে পাহাড়ি জনগোষ্ঠী। রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় এবার কমলার ভালো ফলন পেয়েছেন কৃষক। উপজেলার বুড়িঘাট সাবেক্ষং ইউনিয়নের বাগানগুলোতে কমলা তুলনামূলক বড় ও সুস্বাদু। গত বছর আমরা এখানে বিক্রি করছি বাগানটা 6 লাখ টাকা, এবছর বিক্রি করলাম এখানে 8 লাখ টাকা। কমলা তো আমার গত বছর চেয়ে এবছর মানে ভালো হয়েছে। গত বছর চেয়ে এবছর বেশি ভালো ফলন আর বড়ও হয়ে গেছে। এবছর রাঙ্গামাটিতে 800 হেক্টর জমিতে কমলার বাগান গড়ে উঠেছে। 9600 মেট্রিক টন কমলা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। বাজার দিক থেকে কিন্তু এবছর যেহেতু খরাকালীন সময় হলেও যেহেতু ভিটামিন উৎস হিসেবে আমাদের এই কমলা খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়া সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ। ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে পরিত্যক্ত পাহাড়ে কমলা বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রথাগত নির্বাচনী প্রচারে নানাভাবে পরিবেশ দূষণ হচ্ছে। শব্দ ও প্লাস্টিক দূষণ ছাড়াও পোস্টারে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বাচনী ইভিএম পদ্ধতির মতো প্রচারেও ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে কমিশনকে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দানিয়েল সুজিত বসুর রিপোর্ট। দেশ জুড়ে উৎসব আমেজে চলছে পৌর নির্বাচনে প্রচারণা। অনেক এলাকায় ভোট হচ্ছে আধুনিক প্রযুক্তির ডিজিটাল বা ইলেকট্রনিক্স মেশিনে। তবে গণসংযোগে পলিথিন, কাগজের পোস্টার, প্লাস্টিক ব্যানার ও প্রতীক, মাস্ক এবং প্লাস্টিক খাবার বক্স ব্যবহার করছেন প্রার্থীরা। এতে দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা তৈরি ছাড়াও উচ্চ শব্দে মোটর শোভাযাত্রা ও মাইকিং 130 ডেসিবেল পর্যন্ত শব্দ দূষণ করছে। নির্বাচনের সময় আমরা 5টি আইনের লঙ্ঘন পরিলক্ষিত করি, যার অধিকাংশই পরিবেশ সম্পর্কযুক্ত। যেমন রাজনৈতিক দল ও প্রার্থীর যে আচরণবিধি 2008 সালে রয়েছে সেটি লঙ্ঘিত হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 লঙ্ঘিত হয়। পরিবেশ বায়ু দূষণ করে। আবার যে প্রার্থী জিতে যায়
তারা মোটর শোভাযাত্রা করে যেখানে প্রচুর শব্দ দূষণ হয়, হর্ন হয়, তারা পটকাবাজি করে এবং প্রচুর পরিমাণে বায়ু ও শব্দ দূষণ করে থাকে। করোনা পরিস্থিতিতে প্রথাগত নির্বাচনী প্রচারে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ডিজিটাল নির্বাচনী প্রচারণার বিষয়টি উঠে এসেছে। তবে আমরা আশা করছি একটা পর্যায়ে যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আপনার যে শব্দ দূষণ হয়তো থাকবে না এবং ডিজিটালি তারা দেখা যাচ্ছে প্রচার প্রচারণা চালাবে। 24 আওয়ার্স আপনি কিন্তু মাইকিং করতে পারতেন, কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা হুট করে বন্ধ করে না দিয়ে আমরা কিন্তু একটা সময় বেঁধে দিয়েছি। ইলেকশন কমিশন এই বিষয়টি অবশ্যই চিন্তা করবেন। জনবসতি এলাকা, আবাসিক এলাকায় যে মাইকিং এটি আসলেই এটি নিয়ন্ত্রণে রাখা উচিত। তো ভবিষ্যতে এই ধরনের অনলাইন বা অন্য কোনো মিডিয়া ভিত্তিক পোলিং সিস্টেম আমার মনে হয় টুডে টুমরো বাংলাদেশেও চলে আসবে। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতায় কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো 3টি মডেলের কেটিএম মোটরসাইকেল বাজারে আনলো কেটিএম বাংলাদেশ রানার অটোমোবাইলস। ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। দেশে প্রায় 2 দশক ধরে বিভিন্ন ধরনের মোটরসাইকেল উৎপাদন করে আসছে রানার অটোমোবাইলস। প্রতিষ্ঠানটি এবার বিশ্বের মোটরসাইকেল ক্রীড়াশিল্পের অন্যতম ব্র্যান্ড কেটিএম এর সাথে যুক্ত হয়ে রেডি টু রেস 3টি নতুন মডেল বাংলাদেশে এনেছে। ময়মনসিংহের ভালুকায় নিজস্ব কারখানায় উদ্বোধন করা হয় নতুন মডেলগুলো। এটা হচ্ছে সুপার প্রিমিয়াম বাইক, যেটা যারা এই ধরনের এক্সপিরিয়েন্স পছন্দ করে। এই ক্লাসটা কিন্তু সবসময় নিশ হবে, খুব বড় একটা যে সেগমেন্ট হয়ে যাবে সেরকম না। সো আমরা আশা করছি যে এরকম একটা সেগমেন্ট বাংলাদেশেও আছে, যারা এখন হয়তো আরও বেশি দাম দিয়ে ইম্পোর্টেড বাইক কেনে তাদের জন্য এটা, কিন্তু আমাদের সব ধরনের কাস্টমারদের জন্য কিন্তু রানারের সলিউশন আছে। কেটিএম বেসিক্যালি একটি রেসিং সেগমেন্টের বাইক, রেডি টু রেস মেন্টালিটি নিয়ে এই সেগমেন্টটা ক্রিয়েট করা অথবা প্রোডাকশনে যাওয়া। সো সকল রকমের সেফটি মেজারমেন্ট মানটা রক্ষা করেই এই কেটিএম বাইকটি ম্যানুফ্যাকচার করা হয়। বাংলাদেশে প্রয়োজনের পাশাপাশি রাইড হিসেবে মোটরসাইকেল জনপ্রিয়তা পাওয়ায় নতুন মডেলগুলো তরুণদের আস্থা অর্জন করবে বলেও আশা করেন আয়োজকরা। লায়লা নওশিন, চ্যানেল আই। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাদ অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ফিরে এলাম সবশেষ আয়োজনগুলো নিয়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষের সেবা করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামে জনগণ যাকে খুশি ভোট দেবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। এবারে ই ভ্যালি খেলার খবর।